হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আমি এমডি রাজু আজকে আবারও উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। এবং আজকের এই ভিডিওতে ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার অভিব্যক্তি ও অভিযোজন নিয়ে একটু কথা বলতে চাই। তোমরা অলরেডি অনেকেই জানো যে এই চ্যাপ্টার রিলেটেড বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা তোমরা এখনও ভিডিওগুলো দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। এর ফলে এই চ্যাপ্টার রিলেটেড যে ধারণা সেটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আজকের আলোচনায় এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট রয়েছে, তো চলো দেখে নেওয়া যাক আজকের আলোচনার পয়েন্টটি। আজকের আলোচনায় আমরা আলোচনা করব মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনের তুলনামূলক আলোচনা। এবং এই পয়েন্টটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে মাধ্যমিক পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এই প্রশ্নটা 2004, 9, 11, 12, 13, 16, 19 এই সালগুলিতে কিন্তু এসেছে। তার মানে এই টপিকটাকে আমাদের খুব ভালোভাবে বুঝে পড়তে হবে। কিন্তু কথা হলো, এই অভিব্যক্তি চ্যাপ্টারে আমরা মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের কথা কেন পড়ব? তো এর উত্তরে আমাদের বলতে হয় যে অ্যাকচুয়ালি অভিব্যক্তির যে মতবাদ, সেই মতবাদের সপক্ষে যতগুলো প্রমাণ রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য প্রমাণ হলো মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের তুলনা। যদিও এর আগে আমরা অনেকগুলো উদাহরণ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করেছি, যেরকম আমরা জীবাশ্মের অর্থাৎ ঘোড়ার জীবাশ্ম নিয়ে কথা বলেছি, যেরকম আমরা সমসংস্থ অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ সেটা দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি, নিষ্ক্রিয় অঙ্গের কথা দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করেছি। আজকে আমরা কথা বলবো মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড নিয়ে। এবং এই যে মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড যদি আমরা নিম্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে দেখি, তাদের ক্ষেত্রে যে হৃৎপিণ্ড যতটা জটিল, তার থেকে যত আমরা মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে উন্নতশীলের ক্ষেত্রে যাব, অর্থাৎ সরীসৃপ, তারপরে স্তন্যপায়ী, তাদের যে হৃৎপিণ্ড অনেক বেশি জটিল। তো এই যে সরল হৃৎপিণ্ড থেকে ধীরে ধীরে জটিল হৃৎপিণ্ড, তো এটাই তো হচ্ছে আমাদের অভিব্যক্তি, সরল পজিশন থেকে ধীরে ধীরে জটিল পজিশন। যদিও এই যে হৃৎপিণ্ডগুলো ঠিক একই রকম এদের উৎপত্তি এবং গঠনটাও অনেকটাই একই, কিন্তু জটিলতা অনেক বেশি। তো জটিলতা ধীরে ধীরে বেড়েই গেছে। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে অভিব্যক্তির যে মতবাদ সেটাকে কিন্তু এই থিওরিটা বা এই উদাহরণটা সাপোর্ট করে। তো আজকে আমরা মূলত কথা বলতে যাচ্ছি হার্ট বা হৃৎপিণ্ড বা মন নিয়ে। এবং এটা আমাদের এমন একটা অঙ্গ যেটা কিন্তু দেখতেও পারে, যেটা কিন্তু শুনতেও পারে। হ্যাঁ, শুনতে আমাদের একটু অবাক মনে হলেও আমি ক্লাস 10 অবধি কখনোই বুঝতে পারিনি যে এই যে অঙ্গটা অর্থাৎ হৃৎপিণ্ড বা মন, এটার অ্যাকচুয়ালি কাজ কি। কারণ স্যার যখন আমাদের পড়াতেন, তো স্যার যখন ছবি আঁকছেন তখন আমাদের বলতেন যে মন দিয়ে দেখো, তখন ভাবতাম আচ্ছা তাহলে হৃৎপিণ্ড বা মনের কাজ হচ্ছে দেখা। আবার স্যার যখন বোঝাতেন তখন বলতো মন দিয়ে শোনো, তখন আবার মনে হতো আচ্ছা মনের কাজ তাহলে শোনা। কিন্তু আমার কেন জানি পিছন থেকে আমার কান বলতো আরে তাহলে আমার কাজ কি। তো যাই হোক, অ্যাকচুয়ালি এটা এমন একটা অঙ্গ যেটা সব কাজ করতে পারে। এটা দেখতেও পারে, এটা শুনতেও পারে, এটা ভাবতেও পারে, এটা বুঝতেও পারে। যেরকম স্যার কথায় কথায় বলতেন যে মন দিয়ে বোঝো, তার মানে হৃৎপিণ্ড দিয়ে বোঝো। আচ্ছা, আমরা ভালোবাসার অঙ্গ হিসেবে এটাকেই ভাবি যে এটা ভালোবাসতে পারে, এটা বুঝতে পারে, এটা অনুভূতি গ্রহণ করতে পারে। অ্যাকচুয়ালি হৃৎপিণ্ড এগুলোর কাজ নয়। হৃৎপিণ্ডের মেইন কাজ হচ্ছে রক্ত পাম্প করা, ঠিক আছে? এই শুধু একটাই কাজ করতে পারে, সংকোচন প্রসারণ। তো তার জন্য হৃৎপিণ্ডকে অ্যাকচুয়ালি বলা হয় পাম্পিং যন্ত্র। এটার কাজ কিন্তু যেগুলো আমরা ছোট থেকে ভাবি সেগুলো কিন্তু নয়। তো যাই হোক, আমরা যদি নিম্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী দেখি এবং উচ্চ শ্রেণীর ক্ষেত্রে সবটারই ক্ষেত্রে হৃৎপিণ্ডের কাজ হচ্ছে পাম্প করা। এবার একটু কথা বলে নিই যে হচ্ছে নিম্ন শ্রেণীর, সবচেয়ে নিম্ন শ্রেণীর পরিফেরা, নিডারিয়া, এদের ক্ষেত্রে কি হৃৎপিণ্ড আছে? তো উত্তর হচ্ছে এদের ক্ষেত্রে হৃৎপিণ্ড নেই। প্রথম হৃৎপিণ্ড শুরুই হচ্ছে মেরুদণ্ডী থেকে। এবং মেরুদণ্ডী প্রাণীদের আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কি কি? একটা ইউরোকর্ডাটা, কারণ মেরুদণ্ডীকে বলা হয় কর্ডাটা, তো প্রথম ভাগটা হচ্ছে ইউরোকর্ডাটা।
তারপরে সেফালোকর্ডাটা এবং তারপরে ভার্টিব্রাটা। এই যে তিনটা ভাগ, প্রথম হৃৎপিণ্ড শুরু হচ্ছে কাদের ক্ষেত্রে? ভার্টিব্রাটার ক্ষেত্রে। এবং এই ভার্টিব্রাটার সূচনা অর্থাৎ ভার্টিব্রাটার প্রথম যে শ্রেণীটা সেটা হচ্ছে মৎস্য। ভার্টিব্রাটার প্রথম শ্রেণী হচ্ছে মৎস্য, মৎস্যের পর উভচর, তারপরে সরীসৃপ, তারপরে পক্ষী শ্রেণী, তারপরে স্তন্যপায়ী। বোঝা গেছে? তাহলে এই যে মেরুদণ্ডী প্রাণী, এদের তিনটা ক্যাটাগরি। কি কি বললাম? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। তাহলে কোথার থেকে আমরা প্রথম হৃৎপিণ্ড দেখতে পাবো? ভার্টিব্রাটা। তো ভার্টিব্রাটার প্রথম শ্রেণীটার নাম কি? সেটা হচ্ছে মাছ বা মৎস্য শ্রেণী। তো এই মৎস্য শ্রেণী থেকে তারপরে উভচর, তারপরে সরীসৃপ, তারপরে পক্ষী বা স্তন্যপায়ী। তো এদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হৃৎপিণ্ডের কি জটিলতা দেখা গেছে? তো যেই জটিলতাগুলো দেখা গেছে আমি এখানে পরপর লিখছি। প্রথম যে জটিলতা সেটা হচ্ছে মাছের ক্ষেত্রে দুটো প্রকোষ্ঠ থাকে। তো দুই প্রকোষ্ঠ থেকে, এটাকে আমি এ দিয়ে লিখি যেহেতু সংখ্যা হয়ে যাচ্ছে, দুই প্রকোষ্ঠ থেকে মাছের দুই প্রকোষ্ঠ, নেক্সট হচ্ছে সরীসৃপ এবং উভচরের বা উভচর ও সরীসৃপের ক্ষেত্রে তিন প্রকোষ্ঠ এবং নেক্সট হচ্ছে চার প্রকোষ্ঠ। তাহলে দুই প্রকোষ্ঠ থেকে চার প্রকোষ্ঠের সৃষ্টি। তাহলে সহজভাবে তোমাদের মনে থাকবে যে কি কি অ্যাকচুয়ালি জটিলতা হয়েছে, জটিলতার সৃষ্টি। তাহলে দুই প্রকোষ্ঠ থেকে চার প্রকোষ্ঠ হয়েছে। নেক্সট আর কি পরিবর্তন হয়েছে? আর যেটা পরিবর্তন হয়েছে, এই হৃৎপিণ্ড অর্থাৎ মাছের হৃৎপিণ্ড হচ্ছে একচক্রী হৃৎপিণ্ড। তো একচক্রী হৃৎপিণ্ড মাছের দেখা যায়, তারপরে উভচর, সরীসৃপ এবং পক্ষী শ্রেণী এবং স্তন্যপায়ীর ক্ষেত্রে দ্বিচক্রী হৃৎপিণ্ড দেখা যায়। তাহলে একচক্রী থেকে দ্বিচক্রী হৃৎপিণ্ড, একচক্রী হৃৎপিণ্ড থেকে কি পরিণত হয়েছে? দ্বিচক্রী হৃৎপিণ্ড। ওকে, তাহলে হৃৎপিণ্ডের পরিবর্তন একচক্রী থেকে দ্বিচক্রী। 3 নাম্বার, আমি পরে বলছি যে একচক্রী কাকে বলে, দ্বিচক্রী কাকে বলে। আপাতত কি পরিবর্তন হয়েছে দেখে নাও, তাহলে তোমাদের সহজভাবে কিন্তু মনে থাকবে। নেক্সট সি, এই যে মাছের হৃৎপিণ্ড, এখানে আমরা দেখব যে এদের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত একসঙ্গে মিলেমিশে থাকে। ঠিক আছে? তো সব সময় দূষিত রক্ত বাহিত হয়। তো ধীরে ধীরে আমরা দেখব যে দূষিত রক্ত কার মধ্যে? হৃৎপিণ্ডের মধ্যে দূষিত রক্ত থেকে ধীরে ধীরে আমরা দেখব যে হচ্ছে বিশুদ্ধ রক্ত বেশি পরিবাহিত হচ্ছে। তো দূষিত রক্ত থেকে ধীরে ধীরে দেখব যে এগুলোর মধ্যে বেশি বিশুদ্ধ রক্ত থাকছে। তো দূষিত রক্ত বলতে বোঝায় অ্যাকচুয়ালি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আর বিশুদ্ধ রক্ত বলতে বোঝায় অক্সিজেন যুক্ত রক্ত। ওকে, তো মাছের ক্ষেত্রে সব সময় দূষিত রক্ত থাকে, আর এদের ক্ষেত্রে কিছুটা পৃথক, আমরা আলোচনা করব। নেক্সট ডি নাম্বার, ডি নাম্বার হচ্ছে এই যে মাছের হৃৎপিণ্ড, একে বলা হয়, যেহেতু দূষিত রক্ত থাকে তো এদেরকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। তো ভেনাস হৃৎপিণ্ড থাকে এবং ভেনাস হৃৎপিণ্ড থেকে ধীরে ধীরে এই যে হৃৎপিণ্ডগুলো, এইগুলো কিন্তু ভেনাস হৃৎপিণ্ড নয়। তো প্রথমটা ভেনাস হৃৎপিণ্ড, এগুলো ধীরে ধীরে উন্নত, কারণ এদের ক্ষেত্রে বিশুদ্ধ রক্ত থাকে। আর একটা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাছের ক্ষেত্রে যে শ্বসন অঙ্গ সেটা হচ্ছে ফুলকা, এবং ধীরে ধীরে এই ফুলকা থেকে কিসের পরিণত হয়েছে? ফুসফুস। ফুলকা থেকে ফুসফুসের সৃষ্টি। তো এই যে হচ্ছে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাবো। যদিও এটা হচ্ছে শ্বসন অঙ্গের ক্ষেত্রে, এটা একটু আলাদা করে লিখলাম তাই, আর এগুলো হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের পরিবর্তন। ওকে, এবং মূলত এই ফুলকা থেকে ফুসফুসে পরিণত হওয়ার জন্যই কিন্তু আমরা দেখতে পাবো যে দূষিত রক্ত থেকে বিশুদ্ধ রক্ত যে পরিবর্তনটা। তো চলো আমরা চলে আসি প্রথমে মৎস্য শ্রেণীর ক্ষেত্রে। তো মৎস্য শ্রেণীর ক্ষেত্রে কি হয়? তোমরা এখানে দুটো পেন দেখতে পাচ্ছ। একটা যে কালো পেনটা, এটা আমি অক্সিজেন যুক্ত রক্তের জন্য ব্যবহার করব, এটা অক্সিজেন যুক্ত রক্তের জন্য, আর এটা দূষিত রক্তের জন্য আমি ব্যবহার করব। তো চলো প্রথমে আমরা মাছের ক্ষেত্রে সবসময় দূষিত রক্ত পাবো, তার জন্য আমি এই ব্লু পেনটা ব্যবহার করছি। তো মাছের ক্ষেত্রে কি হয়? মাছের ক্ষেত্রে প্রথমত আমরা কি দেখতে পাবো যে দুই প্রকোষ্ঠ। তো দুটো প্রকোষ্ঠ কি কি? এই যে এই প্রকোষ্ঠটা, এটার নাম হচ্ছে অলিন্দ, আর এই যে এই প্রকোষ্ঠটা, এটার নাম হচ্ছে নিলয়। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা মাছের ক্ষেত্রে দুটো প্রকোষ্ঠ দেখতে পাবো, একটা অলিন্দ, একটা নিলয়। এবার কথা হলো যে তারপরের ঘটনাটা একচক্রী। একচক্রী কি? একচক্রী মানে এদের একবার রক্ত এই হৃৎপিণ্ডে প্রবেশ করার পর একবারে বেরিয়ে চলে যায়, আর কিন্তু হৃৎপিণ্ডে তখন আসে না। ঠিক আছে?
মানে একবার রক্ত প্রবেশ করে তারপরে গিয়ে অক্সিজেন নিয়ে তারপরে ছড়িয়ে পড়ে, এই জন্য একবার যেহেতু প্রবাহিত হয় এই জন্য এদেরকে বলা হয় একচক্রী। এবার দেখো এই যে ঘটনাটা কিভাবে ঘটে। মাছের সারা দেহের রক্ত অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রথমে এই জায়গাটায় আসে, এই জায়গাটার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস। কি নাম? সাইনাস ভেনোসাস। ওকে, এই সাইনাস ভেনোসাসে প্রথম কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে। এরপরে এই রক্তটা এর একটু প্রেসারে ধীরে ধীরে চলে আসে এই জায়গাটায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, যেটার নাম হচ্ছে অলিন্দে, অলিন্দে চলে আসে। এবং এখানে যখন প্রেসার ক্রিয়েট করে এখানে একটা ভালভ থাকে, এই ভালভটা খুলে কিন্তু এই দিকে প্রবেশ করে। ওকে, এখানে প্রবেশ করার পর এই অলিন্দ সংকুচিত হয়, সংকুচিত হওয়ার পর রক্তটা চলে আসে এখানে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে আসলো এখানে। এবার কথা হলো এটা যখন সংকুচিত হয় তো রক্ত এইদিকে ব্যাক করার কথা, কিন্তু না, এখানে যেহেতু ভালভ থাকে এই ভালভগুলো একমুখী, এগুলো যখনই চাপ দিয়ে ওইদিকে প্রবেশ করার পর ওইদিকে যখন চাপ ক্রিয়েট করে এইদিকে আসতে পারে না, এইদিকে বন্ধ হয়ে যায়। এগুলো একমুখী দরজা, এগুলো একমুখী, শুধু ওইদিকে খুলবে, ওই দিক থেকে এইদিকে খুলবে না, এদিকে বন্ধ হয়ে যাবে। তো এখানে যখন চাপ ক্রিয়েট হয় চলে যায় এই জায়গাটায় অর্থাৎ নিলয়ে। এরপরে নিলয়ে যখন চাপ ক্রিয়েট করে এখান থেকে চলে যায় রক্তটা বেরিয়ে, কোথায় যায়? এদের কি আছে? ফুলকা আছে, তো এই ফুলকার মধ্যে চলে যায়। এবং ফুলকাতে যাওয়ার পর আমরা জানি ফুলকা যেহেতু এদের শ্বসন অঙ্গ, তো ফুলকাতে রয়েছে এদের অক্সিজেন। এরপরে অক্সিজেন এখান থেকে কালেক্ট করার পর সারা দেহে ছড়িয়ে পড়ে। ওকে, তাহলে একবার বেরিয়ে গেল, সারা দেহে ছড়িয়ে পড়লো। এইভাবেই হচ্ছে এদের বারবার এই রক্ত পরিবাহিত হয়। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি যেহেতু একবারে ফ্লো হচ্ছে এই জন্য আমরা বলছি একচক্রী হৃৎপিণ্ড। তাহলে এদেরকে আমরা কি বলবো? একচক্রী হৃৎপিণ্ড। এছাড়াও যেহেতু সব সময় একচক্রী হৃৎপিণ্ডে কোন রক্ত বাহিত হচ্ছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত অর্থাৎ দূষিত রক্ত বাহিত হচ্ছে, তার জন্য এই হৃৎপিণ্ডকে আমরা আবার কি বলছি? ভেনাস হৃৎপিণ্ড। তো এটাকে আমরা কি বলবো? ভেনাস হৃৎপিণ্ড। বোঝা গেছে? তাহলে এই হয়ে গেল আমাদের মাছের হৃৎপিণ্ড নিয়ে আলোচনা। আরেকটু বলে দিই, এই যে নিলয় যেহেতু চাপ ক্রিয়েট করার পর রক্তটাকে একদম বাইরের দিকে ফ্লো করে, এই জন্য এই নিলয়ের যে প্রাচীর, এই প্রাচীর একটু বেশি পুরু হয় এদের থেকে। এই নিলয়ের প্রাচীরটা বেশি পুরু হয় যেন এর প্রেসারে এই যে অংশগুলো ক্ষতিগ্রস্ত না হয়, যেন ফেটে না যায়, তার জন্য বেশি পুরু বা মোটা হয়, এর ফলে খুব সহজে বাইরে বেরিয়ে যায়। তাহলে হয়ে গেল আমাদের মাছের হৃৎপিণ্ড। নেক্সট আমরা চলে যাচ্ছি মাছের হৃৎপিণ্ডের পর আমাদের এই উভচরের হৃৎপিণ্ড। তো উভচরের উদাহরণ কি? যেরকম হচ্ছে ব্যাঙ। তো ব্যাঙের ক্ষেত্রে কি দেখতে পাবো? ব্যাঙের ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রথমত 3টা প্রকোষ্ঠ। এখানে 2 প্রকোষ্ঠ ছিল অলিন্দ আর নিলয়। নেক্সট আমরা এখানে দেখতে পাবো 3 প্রকোষ্ঠ, প্রথম 3 প্রকোষ্ঠ এখানে দেখতে পাবো। তো 3টা প্রকোষ্ঠ কি কি? এই যে উপরের দিকে 2টো প্রকোষ্ঠ আমরা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অলিন্দ। তো এই যে এটা একটা অলিন্দ ছিল, এর মধ্যে একটা পর্দা, যেই পর্দাটার নাম হচ্ছে অন্ত অলিন্দ পর্দা। কি নাম? এই যে এখানে রয়েছে, অ্যাকচুয়ালি পরিষ্কার নয়, কি নাম? অন্ত অলিন্দ পর্দা। এই অন্ত অলিন্দ পর্দা কি করেছে? এই অন্ত অলিন্দ পর্দা এই অলিন্দকে 2টো ভাগে বিভক্ত করেছে, 2টো ভাগে। তো 2টো ভাগ কি কি? এই দিকের যেটা, সেটা যেহেতু আমার ডান দিকে, তো এটার নাম হচ্ছে ডান অলিন্দ, আর এটার নাম হচ্ছে বাম অলিন্দ। তো এটা হচ্ছে ডান অলিন্দ, আর এটা হচ্ছে ডান অলিন্দ, আর এটা হচ্ছে বাম অলিন্দ। ওকে, তাহলে 2টো অলিন্দ আমরা দেখতে পেলাম, অন্ত অলিন্দ পর্দা ভাগ করেছে। এবার চলে আসো নিচের দিকে আমরা এই বড় অংশটা, এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে নিলয়। তাহলে আমরা দেখতে পেলাম 3টা প্রকোষ্ঠ। ওকে, উভচরের ক্ষেত্রে। নেক্সট এদের ক্ষেত্রে দ্বিচক্রী। তো দ্বিচক্রী কেন? কারণ দেখো, প্রথম কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত উভচরের ক্ষেত্রে ঠিক এই জায়গাটায় এসে প্রবেশ করে। কোন রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঠিক এই জায়গাটা প্রবেশ করলো উভচরের ক্ষেত্রে। আসার পর এই রক্তটা ধীরে ধীরে নিচের দিকে নেমে যায়, এখানে চলে আসলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এরপরে যেহেতু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, তো এদের দরকার এখন অক্সিজেনের। তো অক্সিজেন কোথায় পাবে? এরপরে চলে যায় এরা ফুসফুসে। কোথায় চলে যায়? ফুসফুসে। দেখো, মাছের ক্ষেত্রে ছিল ফুলকা, এদের ক্ষেত্রে কি? ফুসফুস। তো এখান থেকে চলে যায় ফুসফুসে, কারণ ফুসফুসে কি রয়েছে? অক্সিজেন। তো এই অক্সিজেন নেওয়ার পর এরা চলে আসে এই নালি দিয়ে
এই দিক দিয়ে ঠিক এই জায়গাটায়। তাহলে এই দিক দিয়ে চলে আসলো আমাদের কোন রক্ত, এখান থেকে গিয়েছিল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, অক্সিজেন নিয়ে নিল, এখানে অক্সিজেন যুক্ত রক্ত চলে আসলো। তাহলে অক্সিজেন যুক্ত রক্ত আসার পর ঠিক এই জায়গাটায় চলে আসলো অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেন যুক্ত রক্ত এখানে কিন্তু মিশ্রিত হয়ে গেল। মিশ্রিত হওয়ার পর এরপরে এটা কিন্তু আবার এই দিক দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়বে, অর্থাৎ ব্যাঙের সারা দেহে ছড়িয়ে পড়বে। তাহলে তোমরা কি দেখতে পেলে যে এই দিক থেকে রক্তটা একবার আসছিল দূষিত রক্ত, তারপরে ফুসফুসে গেল, ফুসফুস থেকে আবার এলো, তারপরে সারা দেহে ছড়িয়ে পড়লো। তাহলে ঘটনাটা কয়বার ঘটছে? হৃৎপিণ্ডে যে রক্তটা আসছে কয়বার? দুইবার। একবার আসলো সারা দেহ থেকে, তারপরে ফুসফুসে গেল, তারপরে আবার আসলো, তাহলে দুইবার ঘটছে। তো এই জন্য এটাকে আমরা কি বলছি? দ্বিচক্রী হৃৎপিণ্ড। তো প্রথম দ্বিচক্রী হৃৎপিণ্ড আমরা কোথায় দেখতে পাবো? উভচরের। এবং প্রথম ফুসফুস অর্থাৎ ফুলকা থেকে ফুসফুস কোথায় হলো? উভচরের ক্ষেত্রে। এবং কেন ফুসফুসের পরিবর্তন হলো? কারণ যেহেতু মাছের থেকে যত আমরা উন্নতশীল মেরুদণ্ডী দেখবো তাদের বেশি ক্যালোরি দরকার, বেশি শক্তি দরকার। তো বেশি শক্তির জন্য আমাদের বেশি অক্সিজেন দরকার। আমরা যে বলছি আমরা অক্সিজেন নিচ্ছি বা অক্সিজেন যুক্ত রক্ত, কেন অক্সিজেন যুক্ত রক্ত বারবার বলছি? কারণ এই অক্সিজেন যদি আমাদের রক্তের মধ্যে বেশি থাকে তাহলে আমাদের যে কোষের যে মাইটোকন্ড্রিয়া সে বেশি শক্তি উৎপাদন করতে পারবে। কারণ অক্সিজেনের উপস্থিতিতে একটা শ্বসন হয়, যেই শ্বসনটার নাম সবাত শ্বসন। তো সবাত শ্বসনে বেশি শক্তি উৎপাদন হয়, তো সবাত শোষণে অক্সিজেনের দরকার পড়বে। তো এই জন্য আমরা অক্সিজেন করছি এবং ফুসফুস করছি। ওকে, তো ফুসফুস থেকে অক্সিজেন নেওয়ার পরে এদিকে আসার পর তারপরে এই দুটো রক্ত মিশ্রিত হয়। তো প্রথম মিশ্রিত রক্ত আমরা দেখতে পাবো কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন যুক্ত রক্ত কোথায়? উভচরের ক্ষেত্রে। এবং তারপর এদিক দিয়ে বেরিয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। তো হয়ে গেল আমাদের উভচরের হৃৎপিণ্ড নিয়ে আলোচনা। নেক্সট উভচরের পর আমরা চলে আসবো সরীসৃপের ক্ষেত্রে। তো সরীসৃপের ক্ষেত্রে আমরা এদেরও দেখতে পাবো কয়টা চেম্বার? 3টা চেম্বার। তো এদেরও 3টা চেম্বার, এদেরও 3টা চেম্বার। পার্থক্য কি? অর্থাৎ আমরা যে বলছিলাম আরো জটিল হবে, তো জটিলতা কি? চলো আমরা একটু জটিলতা দেখি। প্রথমে চলে আসো এই যে এই অংশটা আর এই অংশটা, এই দুটো অংশের নাম কি বলেছিলাম একটু আগে? আমরা এটার নাম বলেছিলাম আমরা ডান অলিন্দ, আর এটার বলেছিলাম আমরা বাম অলিন্দ। ওকে, এবং নিচের দিকের এটা নিচে নিলয়। নিচে কি? নিলয়। দন্তান্বয়ী দিয়ে নিচে আর দন্তান্বয়ী নিলয়, যেন মনে থাকে। তো নিচের দিকে নিলয় রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিলয়ের মধ্যে একটু ভাগ সৃষ্টি হয়েছে, একটু ভাগ সৃষ্টি হয়েছে। তাহলে এই যে ভাগটা প্রথম সৃষ্টি হয়েছে সরীসৃপের ক্ষেত্রে, এবং এই যে ভাগটা, এই যে পর্দাটা, এই পর্দাটার নাম হচ্ছে অন্তঃনিলয় পর্দা। এখানে আমরা দেখছিলাম যে অলিন্দকে ভাগ করেছে কে? অন্ত অলিন্দ পর্দা। তাহলে নিলয়কে ভাগ করার চেষ্টা চলছে কার দ্বারা? অন্তঃনিলয় পর্দা দ্বারা। এবং এখানে দেখো, তাহলে আমরা দেখতে পেলাম এখানেও 3টা চেম্বার রয়েছে, কিন্তু নিচের যে নিলয়ে যে রয়েছে সেই নিলয় কিন্তু অর্ধবিভক্ত, অর্ধেকটা বিভক্ত। এবং ধীরে ধীরে প্রচেষ্টা চলছে রক্তটাকে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে আলাদা করার এবং অক্সিজেন যুক্ত রক্তকে আলাদা করার প্রচেষ্টা চলছে, এবং চেম্বারকে বিভক্ত করার একটা প্রচেষ্টা চলছে, ভাগাভাগি করার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে। তো চলো আমরা একটু দেখি যে কিভাবে হয় এই ঘটনাটা। প্রথমে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে আসলো এই জায়গাটায়, ডান অলিন্দ থেকে চলে আসে রক্তটা ঠিক এই জায়গাটায়, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ঠিক আছে, এখানেও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে আসলো এই জায়গাটায়। এরপর কি হবে? এখান থেকে চলে যাবে কোথায়? ফুসফুসে, কারণ ফুসফুসে রয়েছে আমাদের অক্সিজেন। তাহলে অক্সিজেন নেওয়ার জন্য এখান থেকে চলে যাবে ফুসফুসে। এরপরে এখান থেকে এই অক্সিজেন নেওয়ার পর ঠিক এই জায়গাটা দিয়ে, অর্থাৎ এই নালীগুলো দিয়ে আবার অক্সিজেন যুক্ত রক্ত ভিতরের দিকে প্রবেশ করবে। তাহলে এখানে চলে আসলো অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে দেখো একদিকে রয়ে গেল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এবং অন্যদিকে রয়ে গেল অক্সিজেন যুক্ত রক্ত। কিন্তু কিছুটা পার্থক্য থাকলেও এই দুটোর মধ্যে কিছুটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেন যুক্ত রক্ত কিছুটা পার্থক্য, মানে কিছুটা আলাদাভাবে থাকলেও পরবর্তীতে কি হয়? এই দুটো আবার উপরের দিকে আসলে কি হবে? দুটোই আবার মিলিত হবে। মিলিত হওয়ার পর অর্থাৎ সংমিশ্রিত আবার হয়ে যায়, হয়ে যাওয়ার পর আবার সারা দেহে ছড়িয়ে পড়ে, এদিক দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। তো এই যে ঘটনাটা সরীসৃপের ক্ষেত্রে কিন্তু একটু চেষ্টা দেখা যাচ্ছে যে দুটো রক্তকে একটু পৃথক করার। যাই হোক, আমরা সরীসৃপের ক্ষেত্রে এরকম ঘটনা দেখব। এবং সবচেয়ে উন্নতশীল সরীসৃপ অর্থাৎ টিকটিকি গিরগিটির পর উন্নতশীল সরীসৃপের মধ্যে আমরা দেখতে পাবো ক্রোকোডাইল বা হচ্ছে কুমিরের ক্ষেত্রে
তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রকোষ্ঠটা অর্থাৎ নিলয়ের যে প্রকোষ্ঠটা এটা কিন্তু বিভক্ত থাকে। অর্থাৎ উন্নতশীল সরীসৃপ অর্থাৎ ক্রোকোডাইল বা কুমিরের ক্ষেত্রে 4টা প্রকোষ্ঠ থাকে। এটা যেন মনে থাকে যে কুমিরের 4টা প্রকোষ্ঠ থাকে, 2টো অলিন্দ 2টি নিলয়। কিন্তু তাদের ক্ষেত্রেও যদিও কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনযুক্ত রক্ত পৃথক থাকে, কিন্তু পরবর্তীতে এখানে একটা ছিদ্র থাকে, যেই ছিদ্রের মধ্যে এসে আবার মিলিত হয়ে যায়। সম্ভবত ফোরামেন পেনিজা সেই ছিদ্রটার নাম। যাই হোক, তো আবার মিলিত হয় এবং মিলিত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু 4টা প্রকোষ্ঠ সৃষ্টি করতে পেরেছে সরীসৃপের ক্ষেত্রে ক্রোকোডাইল বা কুমির, কারণ তাদের ক্ষেত্রে আরো বেশি ক্যালোরি দরকার, এই জন্য রক্তটাকে পৃথক করতে হবে। নেক্সট, এরপরে হচ্ছে পক্ষী শ্রেণী ও স্তন্যপায়ী। অর্থাৎ আমাদের ক্ষেত্রে কি দেখা যায়? আমাদের ক্ষেত্রে একটু চলে আসো। আমাদের ক্ষেত্রে একদমই 4টা চেম্বার পরিষ্কার দেখা যাবে। তার মধ্যে এটা আমাদের ডান অলিন্দ, এটা হচ্ছে আমাদের বাম অলিন্দ, এটা হচ্ছে আমাদের ডান নিলয় এবং এটা হচ্ছে বাম নিলয়। তাহলে এই হলো আমাদের পক্ষী শ্রেণী এবং স্তন্যপায়ীর ক্ষেত্রে 4টা প্রকোষ্ঠ। তো 4টা প্রকোষ্ঠ হলো। নেক্সট হচ্ছে আমাদের ক্ষেত্রে যেরকম ভাবে আমরা উভচরের ক্ষেত্রে দ্বিচক্রী দেখেছিলাম, এদের ক্ষেত্রেও দ্বিচক্রী, আমাদের ক্ষেত্রেও দ্বিচক্রী। কেন দ্বিচক্রী? দেখো, আমাদের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঠিক এই জায়গাটা দিয়ে এখানে প্রবেশ করে। এই জায়গাটা মানে অলিন্দের মধ্যে প্রবেশ করলো, ডান অলিন্দ। তারপরে এখান থেকে চলে আসে এখানে। এরপরে এখান থেকে আমাদের ফুসফুসীয় ধমনী দ্বারা রক্তটা চলে যায় আমাদের ফুসফুসে। কোথায় চলে যায়? ফুসফুসে চলে যায়। 2টো ফুসফুস দুদিকে চলে গেল। যাওয়ার পর ফুসফুস থেকে অক্সিজেন নেয়। অক্সিজেন নেওয়ার পর ঠিক এই যে এই নালীগুলো দিয়ে সেই অক্সিজেন যুক্ত রক্ত, কোন রক্ত? অক্সিজেন যুক্ত রক্ত চলে আসে আমাদের এই জায়গাটায়। এবং এই জায়গাটায় আসার পর আমাদের হচ্ছে অ্যাওর্টা বা ঊর্ধ্ব মহাধমনী দিয়ে সারা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে তোমরা দেখতে পেলে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কিন্তু একদিকে থেকে গেল আর অক্সিজেন যুক্ত রক্ত আর একদিকে থেকে গেল। তো এই যে পুরোপুরি পৃথক, সেটা হচ্ছে পক্ষী শ্রেণী এবং স্তন্যপায়ীর ক্ষেত্রেই শুধুমাত্র দেখা যায় পুরোপুরি পৃথক। ওকে, বাকিদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় না পুরোপুরি পৃথক। তো আমাদের ক্ষেত্রে পুরোপুরি পৃথক দেখা যায়, কারণ আমাদের ক্ষেত্রে ক্যালোরিটা অনেক বেশি লাগে, আমরা অনেক বেশি কাজ করি। বিশেষ করে যারা পক্ষী শ্রেণী এবং স্তন্যপায়ী প্রাণী, পক্ষী শ্রেণী অনেক তারা ওরার কাজের জন্য অনেক বেশি শক্তি দরকার, যার ফলে অক্সিজেন যুক্ত রক্ত তাদের ক্ষেত্রে বেশি শক্তি প্রদান করতে পারবে। বোঝা গেল তাহলে রক্তটা কিভাবে মুভ করছে সারা দেহে। এবং আমাদের ক্ষেত্রে এই যে অন্ত নিলয় পর্দা সেটা কিন্তু পুরোপুরি থাকে। তাহলে অন্ত অলিন্দ পর্দাও থাকছে, অন্ত নিলয় পর্দাও থাকছে। এবার কথা হলো পক্ষী শ্রেণী এবং স্তন্যপায়ী। তো পক্ষী শ্রেণী তো নিম্ন শ্রেণীর আর স্তন্যপায়ী তো আরো উঁচু। তো এদের ক্ষেত্রে কি হুবহু একই হৃৎপিণ্ডের গঠন? কিন্তু অ্যাকচুয়ালি না। পক্ষী শ্রেণীর ক্ষেত্রে 4টা চেম্বার থাকলেও এদের ক্ষেত্রে অবশ্যই স্তন্যপায়ী থেকে একটু আলাদা হয়। আমাদের ক্ষেত্রে কিন্তু এখানে রয়েছে ট্রাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড বা ত্রিপত্ত কপার্টিকা। তো এই ত্রিপত্ত কপার্টিকা কিন্তু পক্ষী শ্রেণীর ক্ষেত্রে থাকে না। অবশ্যই যেন মনে থাকে, পক্ষী শ্রেণীর ক্ষেত্রে ট্রাইকাসপিড বা ত্রিপত্ত কপার্টিকা থাকে না। এছাড়াও অ্যাওর্টা বা ঊর্ধ্ব মহাধমনীর যে অবস্থান সেটাও কিন্তু ওদের ক্ষেত্রে ঠিক এই দিকে। তো যাই হোক, পক্ষী শ্রেণী এবং স্তন্যপায়ীর ক্ষেত্রে তোমাদের এতটা লাগবে না। তোমরা শুধু মনে রাখবে যে 4টা করে প্রকোষ্ঠ থাকে এবং অনেক গঠনটা প্রায় একই, কিন্তু একটু পার্থক্য থাকে। তো এই হলো মোটামুটি আলোচনা যে হৃৎপিণ্ডের গঠনের তুলনা। আমরা যদি দেখলাম যে হচ্ছে প্রথম থেকে শেষের দিকে যত যাচ্ছি তত হৃৎপিণ্ড কি হচ্ছে? জটিল হচ্ছে। 2 প্রকোষ্ঠ থেকে 4 প্রকোষ্ঠ, 1 চক্রী থেকে দ্বিচক্রী। দূষিত রক্ত শুধু ছিল, কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে পৃথক করা হয়েছে, পৃথক করতে পেরেছি। নেক্সট হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড, কারণ হচ্ছে দূষিত রক্ত বাহিত হয়, কিন্তু এদের ক্ষেত্রে দূষিত রক্ত বাহিত হয় না। ঠিক আছে, তো এই হলো মোটামুটি হৃৎপিণ্ডের তুলনা। আর একটা হচ্ছে শ্বসন অঙ্গ, এদের ফুলকা, এদের ক্ষেত্রে কিন্তু ফুসফুস। তো এদের ক্ষেত্রে সুবিধাটা অনেক বেশি, কারণ এদের অনেক বেশি ক্যালোরি দরকার। তো যাই হোক, আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করো। দেখা হবে পরের নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আজকের জন্য এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।